হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমাদের এক্সামের তো আর বেশি সময় নেই, ঠিক আছে? তোমরা এমসিকিউগুলো একবার দেখে নাও। আজকে আমি একদম খুব বেস্ট ইউনিক এমসিকিউ, মানে যেই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে আর WBSLST অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় 2016-তে যে 11-12-এর কোশ্চেন্স এসেছিলো সেটা তো আমার কাছে আছেই, এটি তোমাদের দেখেছি, ঠিক আছে? তো যেমন কোশ্চেন্স জিজ্ঞাসা করেছে তো আমি একদম সেই রকমই কোশ্চেন্স নিয়ে এসেছি। তোমরা দেখো, তোমাদের অবশ্যই উপকারে লাগবে, ঠিক আছে? আর তোমরা কতগুলো তথ্য দেবো, ইনফরমেশনস দেবো, এগুলো জেনে নাও, তোমরা অনেক সমৃদ্ধ হবে আর তোমাদের এই ইনফরমেশনসগুলো সবসময় হেল্প করবে, ঠিক আছে? তো আর চ্যানেলে যারা নিউ হয়ে থাকো, যদি চ্যানেলে আজ নিউ হয়ে থাকো তো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওতে অবশ্যই লাইক দিও। তোমরা যদি লাইক দাও তাহলে মনে হয় যে ভিডিওটি হ্যাঁ সত্যি ভালো লাগছে, তোমাদের উপকারে আসছে। আর যদি লাইক না দাও বা কোনো রিয়েক্ট না করো তাহলে মনে হয় যে ভিডিও বানানোটা বেকার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের জন্যই বানাচ্ছি, তোমাদের এক্সামকে টার্গেট করে। দেখো, আজকে এই ভিডিওটা যতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, এক্সামের দিন কিন্তু ততটা গুরুত্বপূর্ণ হবে না, ঠিক আছে? এক্সামের আগেই তোমাকে দেখতে হবে, তোমাকে চিন্তা করতে হবে। তুমি এমনিতে জানার জন্য দেখতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারের হবে, আশা রাখি, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনে যাওয়া যাক। আর হ্যাঁ, ইউনিট 1 থেকে কোশ্চেন্স দেবো আজকে। প্রাচীন ভারতের উপর সম্পূর্ণ এমসিকিউ রয়েছে। আর ইউনিট 1 অর্থাৎ হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে উৎস থেকে পতন পর্যন্ত, তারপরে হরপ্পা সভ্যতা থেকে এদিকে তুমি পড়বে মৌর্য সভ্যতা, গুপ্ত সভ্যতা, এগুলো তো পড়বেই, ঠিক আছে? তার সাথে বাংলার পাল সেন যুগ যে রয়েছে তোমাকে এটিও পড়তে হবে, কারণ তুমি তো এই ওয়েস্ট বেঙ্গল থেকেই তো পরীক্ষা দিচ্ছ। আর পাল সেন যুগটা বাংলার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একটা ছিল একটা, ঠিক আছে? তোমরা জানো, তো এটাতেও জোর দিতে হবে আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। ওকে, এখান থেকে আমি প্রশ্ন রেখেছি, তোমরা দেখলেই জানতে পারবে। তো দেখো এখানে আজকের ফার্স্ট কোশ্চেন, অপশন কোশ্চেন নাম্বার 1 দেখো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশন 1 এ রয়েছে মনু সংহিতা, অপশন 2 তে রয়েছে ঋগ্বেদ। এখানে টাইপিংগুলো কোনো কোনো সময় হয়ে যায় বা আসে না, যেমন করে টাইপিং করি আর কি। 3 নম্বর দেখো অথর্ববেদ, 4 নম্বর সামবেদ। তো একটু তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, তাই না? তাহলে তোমাদের সুবিধা হবে। ঋগ্বেদ, ঋগ্বেদ কি বলো তো? ঋগ্বেদ হবে পৃথিবীর প্রাচীনতম বেদ। 10টি মণ্ডলে বিভক্ত ঋগ্বেদে 1028টি স্তোত্র এবং 10,580টি শ্লোক রয়েছে। ঋগ্বেদের 10টি মণ্ডলের মধ্যে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলগুলিকে গোত্র মণ্ডল বলে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন, ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্ত অংশে 4টি বর্ণ নিয়ে আলোচনা করা হয়েছে। এই 4টি বর্ণ হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, ঠিক আছে? সামবেদ কি বলো? সামবেদে 1549টি শ্লোক রয়েছে। এর মধ্যে 75টি বাদ দিয়ে বাকি সবগুলি শ্লোক ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। আর ভারতীয় সঙ্গীতে সামবেদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ওকে, আর যজুর্বেদ সম্পর্কে একটু জেনে রাখো, এখানে অপশনে নেই বাট আমি বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো। যজুর্বেদের 2টি ভাগ রয়েছে, 1 কৃষ্ণা যজুর্বেদ এবং 2 শুক্লা যজুর্বেদ, ঠিক আছে? এই বেদে মূলত ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম 2টি বেদে শুধুমাত্র শ্লোক থাকলেও এই বেদে শ্লোক এবং প্রবন্ধ 2টি রয়েছে। অথর্ববেদ অপশনে রয়েছে তোমাদের। অপশন অথর্ববেদ সম্পর্কে জেনে রাখো যে অথর্ববেদ হল বেদের 4 নম্বর ভাগ। রোগ ব্যাধি এবং অপদেবতা, কোনো কোনো সময় বলেছে ভূত প্রেতের ভয়ে কেউ কেউ তাবিজ কবচ ব্যবহার করে। তোমার হরপ্পা সভ্যতা পড়লে দেখতে পারবে যে তারা তাবিজ কবচ মাদুলি ধারণ করতো, ঠিক আছে? তো এই টপিকটি নিয়ে প্রচুর গল্প আছে, অবশ্য আমি তোমাদের সময় মতো বলে দেব।
ঠিক আছে, কত মানুষের কত কথা। আর এই গল্পগুলো শুনলে এত হাসি পায়। যাই হোক, তো অথর্ববেদের খবর কি? রোগ ব্যাধি এবং অপদেবতা নিয়ে এই বেদে আলোচনা করা হয়েছে। দীর্ঘ সময়ে ধরে এটিকে বেদ হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না। ঠিক আছে। আর আরণ্যক কি বলতো? জঙ্গলে বসবাসকারী ছাত্রদের উদ্দেশ্যে জঙ্গলের বিভিন্ন ঘটনাসমূহ নিয়ে আরণ্যক গ্রন্থটি রচিত হয়েছিল। আর উপনিষদ কি বলতো? উপনিষদ হয়ে যাবে মূলত একটি দার্শনিক গ্রন্থ। উপনিষদকে বেদের শেষ অংশ বা বেদান্ত বলা হয়। মোট 108টি উপনিষদ আছে। এর মধ্যে বৃহদারণ্যক হল সবচেয়ে প্রাচীন উপনিষদ। বৈদিক সাহিত্যের মধ্যে 6টি বেদাঙ্গ রয়েছে, 6টি স্মৃতি রয়েছে। ঠিক আছে। বৈদিক যুগের 2টি মহাকাব্য রামায়ণ ও মহাভারত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তো প্রশ্ন দেখো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? 1 রয়েছে মনুসংহিতা, 2 নম্বরে রয়েছে ঋগ্বেদ, 3 নম্বরে রয়েছে অথর্ববেদ, 4 নম্বরে রয়েছে সামবেদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 ঋগ্বেদ। আলোচনা তো করেই দিলাম। নেক্সট বলো, কাদম্বরী রচয়িতা কে? কাদম্বরী রচয়িতা কে? বলো বলো। অপশন 1 রয়েছে কে? কালিদাস, বিতে রয়েছে আর্যদেব, অপশন সিতে রয়েছে সমুদ্রগুপ্ত, অপশন ডিতে রয়েছে বাণভট্ট। তো তোমরা শুনে রাখো যে কাদম্বরী গ্রন্থটি রচয়িতা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, বাণভট্ট কাদম্বরী লিখেছেন। আর হর্ষবর্ধন কি লিখেছেন বলো তো? হর্ষবর্ধন লিখেছেন নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা। নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা। আমার সাথে শুনে শুনেই মুখস্থ করো বা মনে রাখো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে। আর হ্যাঁ, এখানে আমি দিই নেই, বাট তোমাদের 2016-তে যে SLST হয়ে গেছিল স্কুল সার্ভিস কমিশনের, সেখানে কোশ্চেন এসেছে যে ঋগ্বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? তো স্বভাবতই সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র। তো এখানে আমি একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, ছোট্ট ইনফরমেশন। ইন্দ্র ছিলেন সর্বোচ্চ দেবতা, যুদ্ধ ও আবহাওয়ার দেবতা। নেক্সট অগ্নি অর্থাৎ আগুনের দেবতা। ঠিক আছে। তারপরে 3 নম্বরে বলবে বরুণ। বরুণ কিসের দেবতা? জলের দেবতা। মরুত হয়ে যাবে ঝড়ের দেবতা। তারপরে সোম হয়ে যাবে বৃক্ষের দেবতা। রাত্রি, রাত্রি হয়ে যাবে রাত্রির দেবতা। যম, যম হয়ে যাবে মৃত্যুর দেবতা। সাবিত্রী হয়ে যাবে সূর্য দেবী। উষা হয়ে যাবে প্রাতকালের দেবী, ডন, ডন অর্থাৎ উষা। সরস্বতী কি? নদীর দেবী। মনে রাখো। তারপরে রুদ্র হয়ে যাবে ঝড়ের দেবতা। মরুতকেও ঝড়ের দেবতা বলা হয়েছে, বাট রুদ্র ঝড়ের দেবতা হয়ে যাবে। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেনে চলো। এটি কাদম্বরী বাণভট্ট উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ঋগ্বৈদিক যুগে চাষযোগ্য জমিকে কি বলা হতো? ঋগ্বৈদিক যুগে চাষযোগ্য জমিকে কি বলা হতো? অপশন 1-এ রয়েছে গধুম, অপশন বিতে রয়েছে সির, অপশন সিতে রয়েছে সীতা, অপশন ডিতে রয়েছে কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সীতা। ঋগ্বৈদিক যুগে চাষযোগ্য জমিকে সীতা বলা হতো। ওকে, মনে রাখো, যেন মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনের উত্তর দাও। কোনটি ভুল? এখানে প্রাচীন ভারতের অনেকগুলো গ্রন্থ এবং তার যে রচয়িতা লেখক তার নাম দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও আর উত্তর দাও। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ঠিক আছে। তো এতে বলছে 1 নম্বরে দেখো, কিরতার্জুনিয়ম গ্রন্থের রচয়িতাকে ভারবি। অপশন 2-তে রয়েছে বৃহৎ কথা কে লিখেছেন? গুণাঢ্য। অপশন 3-তে রয়েছে কথা সরিত সাগর কে লিখেছেন? সোমদেব। আর অপশন 4-এ রয়েছে ঋতুসংহার কে লিখেছেন? আর্যভট্ট।
তো সঠিক উত্তর দাও। প্রশ্নটা ভালো করে পড়ো, কোনটি ভুল ভুল বলতে বলেছে, ঠিক আছে? আমরা সঠিকটাকে এলিমিনেশন করব, সঠিকটাকে আমরা আনসার ধরবো না। কিরাতার্জুনিয়ম লিখেছেন ভার্বি, ইয়েস এটি কারেক্ট। বৃহৎ কথা লিখেছেন গুণাঢ্য, এটিও সঠিক। তারপর কথা সরিত সাগর লিখেছেন সোমদেব, এটিও সঠিক। ঋতু সংহার এটি তো আর্যভট্ট লেখেননি, এটি লিখেছেন কালিদাস। তো এখানে ভুল বলতে বলেছে, সেহেতু সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। আর তোমরা একটু মনে রাখো যে বৃহৎ কথা মঞ্জুরির রচয়িতা ক্ষেমেন্দ্র। আর ঋতু সংহার কে লিখেছে বলো? ঋতু সংহার লিখেছে কালিদাস, ঠিক আছে। তারপরে গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। দান সাগর অদ্ভুত সাগর লিখেছেন বল্লাল সেন। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। তারপর রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। এগুলো মনে রাখো, তোমরা অবশ্যই কোশ্চেনের উত্তর করে আসতে পারবে পরীক্ষাতে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। লিচ্ছবি দৌহিত্র নামে কে খ্যাত? অপশন 1-এ বলছে কুমারগুপ্ত, অপশন 2-তে বলছে সমুদ্রগুপ্ত, অপশন 3-তে রয়েছে চন্দ্রগুপ্ত, নাকি অপশন ডি-তে রয়েছে স্কন্দগুপ্ত। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়? এটা কৈবর্ত হবে, ঠিক আছে, এখানে কৈবর্ত। অপশন 1-এ রয়েছে দ্বিতীয় মহিপাল, অপশন 2-তে রয়েছে দেবপাল, অপশন 3-তে রয়েছে মহিপাল, শুধু মহিপাল, আর অপশন 4-এ রয়েছে কেউ নন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 দ্বিতীয় মহিপাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, রামপালের সভাকবির নাম কি? রামপালের সভাকবির নাম কি? আমি তোমাদের কোশ্চেনটা পড়িয়ে শোনাচ্ছি। অপশন 1-এ রয়েছে সন্ধ্যাকর নন্দী, অপশন 2-তে রয়েছে ধৈ, অপশন 3-তে রয়েছে রবিকীর্তি, আর অপশন ডি-তে রয়েছে দণ্ডিন। তো উত্তর দাও তোমরা। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন, কোনটা বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। আর একটা ছোট্ট ইনফরমেশন মনে রাখো যে ধৈ কি লিখেছেন বলো তো? ধৈ লিখেছেন পবনদূত। পবনদূত গ্রন্থের লেখক ধৈ। পবনদূত গ্রন্থের লেখক হয়ে যাবে ধৈ। সো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল বলো? 1-এ বলছে সংস্কৃত ভাষা, 2-তে বলছে বাংলা ভাষা, 3-তে রয়েছে মারাঠি, নাকি 4-এ রয়েছে কোনোটি নয়। তো ঋগ্বৈদিক যুগের যে গুরুত্বপূর্ণ কথা সেগুলো মনে রাখবে, যেমন গুরুত্বপূর্ণ শব্দ রাজনৈতিক জীবন, তারপর সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, তারপরে যজ্ঞ করা হতো। যজ্ঞ কি যজ্ঞ করা হতো বলো তো? মহাযজ্ঞ করা হতো। সাধারণত সম্পত্তিশালী মানুষজন ও রাজারা মহাযজ্ঞ সম্পন্ন করতেন। আমরা বেশ কয়েকটি মহাযজ্ঞের সন্ধান পাই, যেমন রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। এগুলো রাজসূয় যজ্ঞের কাজ, অর্থাৎ এই যজ্ঞের উদ্দেশ্য বা এই যজ্ঞ কেন করা হতো? মূলত রাজকীয় পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে রাজারা এই যজ্ঞ করতেন। এই যজ্ঞ চলতো 1 বছর ধরেই। আর অশ্বমেধ যজ্ঞ এটি কি বলো? এই যজ্ঞে ঘোড়া উৎসর্গ করা হতো। এই যজ্ঞ চলতো 3 দিন ব্যাপী। আর গুরুত্বপূর্ণ যে পরিভাষা, তোমরা নেট সেট বা অন্যান্য এক্সাম দাও, ঠিক আছে, এই ঋগ্বেদের যে গুরুত্বপূর্ণ
পরিভাষা এটি একটি মনে রাখো। কুল অর্থাৎ পরিবার, গ্রামণী অর্থাৎ গ্রামের প্রধান, গৃহপতি পরিবারের প্রধান। আর গধূম বলা হতো গমকে, ব্রীহি বলা হতো ধানকে, মনা ও নিষ্কে ছিল মুদ্রা, অয়স হয়ে যাবে লোহা, পুর মানে দুর্গ, আর দুহিতা মানে হয়ে যাবে কন্যা, হাল সির অর্থাৎ হয়ে যাবে লাঙল, রাজন অর্থাৎ জনের প্রধান, জন গোষ্ঠী। আর এখানে রাজাকেও কোনো কোনো সময় রাজন বলা হতো। রাজা বা রাজন, যাই হোক প্রচুর ইনফরমেশনস রয়েছে। এর যেমন আর্যদের রাজপথ ছিল বংশানুক্রমিক, ঠিক আছে। বৈদিক যুগে রাজ্যের সর্বোচ্চ শাসককে রাজন বা রাজা বলা হতো। আর রাজার যে আয় তার উৎস ছিল দুটি। কটি? দুটি। একটি হয়ে যাবে রাজাকে প্রদত্ত দান এবং 2 নম্বর হয়ে যাবে যুদ্ধে পরাস্ত গোষ্ঠীর কাছ থেকে আদায়কৃত দ্রব্য সামগ্রী। আর ঋগ্বেদে কর অর্থে বলি শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে ঋগ্বৈদিক যুগে যে আর্যদের প্রধান ভাষা ছিল তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 সংস্কৃত ভাষা, ঠিক আছে। সেই সাথে শুনে রাখো যে আর্য শব্দের অর্থ হলো ভাষা ও জাতি। আর্য শব্দের অর্থ সৎ বংশজাত ব্যক্তি, ঠিক আছে, সৎ বংশজাত। আর চতুরাশ্রম প্রথার কথা কোথা থেকে জানতে পারি আমরা? জবল উপনিষদ থেকে। আর ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম বেদ বা গ্রন্থ। আর সাবিত্রী সূর্যদেবের উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয়। অথর্ব বেদকে অনার্যদের পুস্তক বলা হয়। মোট পুরাণের সংখ্যা কটি জানো? মোট পুরাণের সংখ্যা হয়ে যাবে 18টি। মোট উপনিষদের সংখ্যা হয়ে যাবে 108টি। আর বৈদিক যুগে বলি নামে একটি করের উল্লেখ পাওয়া যায়। আর ঋগ্বেদ থেকে কি জানা যায় বলো তো? গায়ত্রী মন্ত্র, এই একটা মন্ত্র রয়েছে, ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমি এটি 1 ইয়ার হয়ে গেল, আমি 2-1টা মন্ত্র মুখস্থ করেছিলাম। আরেকটা হরে কৃষ্ণ মন্ত্র তো আছেই, এটা আমি মাঝে মধ্যে করি, হরে কৃষ্ণ মন্ত্র। এমনি সকাল বিকেল, সকালে একবার বলে প্রণাম করে, রাত্রে একবার। তাছাড়া কতগুলো কারণও রয়েছে এই মন্ত্রটা করার। অ্যাকচুয়ালি আমি প্রথমে বলে দিয়েছি, মানুষের মুখে যত গল্প শুনি, আর মানুষ যখন রাত্রিবেলা একা যায় রাস্তা দিয়ে তখন এই মন্ত্র গাইতে গাইতে যায়। এর বহু কারণ বলতে আছে, সব জায়গায় অনেক কিছু গল্প শোনা যায়, পরে শোনাবো, ঠিক আছে। সো এখানে সংস্কৃত হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? অপশন 1-এ রয়েছে ত্রিপিটক, অপশন 2-তে রয়েছে ঋগ্বেদ, অপশন 3-তে রয়েছে রামায়ণ, অপশন 4-এ রয়েছে মহাভারত। তো এখানে সঠিক উত্তর দেবার চেষ্টা করো। রামায়ণ, রামায়ণের রচয়িতা ছিলেন বাল্মীকি। রামায়ণের অপর নাম আদিকাব্য। রামায়ণে 24,000 শ্লোক রয়েছে। ভগবান রামচন্দ্রের কথা আমরা যেখানে পড়ি, রামায়ণে 7টি খণ্ড রয়েছে। আর মহাভারত রচনা করেছিলেন কে? বেদব্যাস। এটি হলো পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য, 1 লক্ষ শ্লোক রয়েছে। আর এই মহাকাব্যে মোট 18টি পার্বণ বা অধ্যায় আছে। আর তোমরা এটি শুনে রাখো যে বিখ্যাত গীতা, যে গীতা আমরা পড়ি, পবিত্র গীতা হিসেবে আমরা সবসময় শ্রীকৃষ্ণের উপদেশ হিসেবে যেটা আমরা শুনি, ঠিক আছে। মহাভারতের ভীষ্ম পার্বণ অংশ থেকে, মহাভারতের ভীষ্ম পর্ব থেকে এই ভগবত গীতা রচনা করা হয়। আর শান্তি পর্ব হলো মহাভারতের সবচেয়ে বৃহৎ অধ্যায়। নেটে কিন্তু এই মহাভারত রামায়ণের এই পোর্শন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন্স আসে আর কি, ঠিক আছে। আর 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? এটি আছে ঋগ্বেদে। আর
এই যে 10 রাজার যুদ্ধ এটি হয় রাভি নদীর তীরে। তোমরা এটি অবশ্যই মনে রাখো, রাভি নদীর তীরে হয়। খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মিস করবে না, ঠিক আছে? একদম স্কিপ করবে না। তোমরা ক্লাসটা দেখো, অবশ্যই ভালো লাগবে, কারণ এগুলো তোমরা অনেকবার পড়েছো আর আমি নতুন কিছু নয়, এগুলো পুরনোই, আমি তোমাদের আরেকবার রিকল করিয়ে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, তোমাদের এক্সামে যাতে সুবিধা হয়, ঠিক আছে? আর হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, সাঁচির বৃহত্তম স্তূপ কোন আমলে তৈরি হয়েছিল? অপশন 1-এ রয়েছে মৌর্য বংশ, অপশন 2-তে রয়েছে কুষাণ বংশ, অপশন 3-তে রয়েছে সাতবাহন বংশ, নাকি অপশন ডি-তে রয়েছে গুপ্ত বংশ? তোমরা উত্তর দেবার চেষ্টা করো, তোমাদের জন্য কিছু ট্রিক আছে, ট্রিক। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, মৌর্য বংশ। শূন্য আবিষ্কার করেছিলেন কে? 1-এ বলছে আর্যভট্ট, 2-তে রয়েছে বরাহ মিহির, 3-তে রয়েছে কৌটিল্য, আর 4-এ রয়েছে প্রসেনজিৎ। বলো কে শূন্য আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর কি হবে বলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, আর্যভট্ট, ঠিক আছে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, VVI, শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, ঠিক আছে? আমরা আগে যখন পড়তাম তখন আমরা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটাতে আমরা লিখে দিতাম আসবে আসবে আসবেই, এরকম, তাতে পড়ার ইন্টারেস্ট, পড়ার যে এনার্জি সেটা 10 গুণ বেড়ে যেত। আমরা পড়তাম আসবেই, এটা একদম 100% শিওর, এরকম। আচ্ছা, কতগুলো কোশ্চেন আছে আজকে? ও, প্রচুর কোশ্চেন আছে আজকে। আমি ভেবেছি 11-12টা টাইপ করেছি। টাইপ করতে প্রচুর টাইম লাগে জানো তো। এই যে দেখো নেক্সট কোশ্চেন, খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছি আমি কিন্তু এর উত্তর বলে দিয়েছি একবার, তোমরা মনে রাখো, মনে করে দেখো। 12 নাম্বার কোশ্চেনের উত্তর, বৈদিক যুগের নদীর দেবী কে ছিলেন? 1-এ রয়েছে লক্ষ্মী, 2-তে রয়েছে দুর্গা, অপশন 3-তে রয়েছে সরস্বতী, অপশন 4-এ রয়েছে গঙ্গা। তো এখানে বৈদিক যুগের নদীর দেবী কে ছিলেন? অপশন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, ঠিক আছে? সরস্বতী, মা সরস্বতী এখন দেবী, বিদ্যার দেবী, তাই না? তো নেক্সট, মৌর্য যুগের শেষ সম্রাট কে ছিলেন? অপশন 1-এ রয়েছে ঝলক, অপশন 2-তে রয়েছে অবন্তী বর্মা, অপশন 3-তে রয়েছে বৃহদ্রথ, অপশন 4-এ রয়েছে কেউ নন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে 187 খ্রিস্টপূর্বে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? হ্যাঁ, পুষ্যমিত্র শুঙ্গ। তো তখন বৃহদ্রথ থেকেই মৌর্য বংশের একদম পতন, ধ্বংস হয়, ঠিক আছে? মানে তার অস্তিত্ব থাকে না আর। তো বৃহদ্রথের মৃত্যু, আর বৃহদ্রথই ছিলেন একদম শেষ সম্রাট, ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ তোমরা মনে রাখো, আমি বলে দিচ্ছি, কারণ প্রচুর প্রশ্ন আছে বইয়ে, প্রচুর MCQ, প্রচুর তথ্য রয়েছে, কত টাইপিং করব বলো? যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি টাইপিং করি, আর তোমাদের এই যে গল্পের মতন করে বলে দিই, তোমরা একটু ধৈর্য ধরে শুনে রাখো। হ্যালো, একটু মন দিয়ে শোনো। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। শ্রেষ্ঠ রাজা কে? অজাতশত্রু। আর শেষ রাজা হয়ে যাবে নাগদশক, ঠিক আছে? নেক্সট, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। শ্রেষ্ঠ রাজা ধননন্দ, আর শেষ রাজা ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা
চন্দ্রগুপ্ত মৌর্য, আর শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক, আর শেষ রাজাকে বৃহদ্রথ। নেক্সট দেখো, গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, আর শেষ রাজা বিষ্ণুগুপ্ত। আমি প্রিভিয়াস এমসিকিউ ভিডিও যে করিয়েছি তোমাদের ডব্লিউপি মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানে কিন্তু গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন সেই প্রশ্নটি আমি দিয়েছিলাম। যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আমি খুবই চুজ করে একদম দেখে শুনে কোন কোশ্চেন্স প্রিভিয়াসে অর্থাৎ এসএসসিতে এসেছিল, কোন কোশ্চেন্স আসতে পারে, কীরকম কোশ্চেনের লেভেল দেখে তারপর কোশ্চেন্স বানিয়েছি। প্লিজ তোমরা দেখে নিও, তোমাদের উপকার হবে। ঠিক আছে, তো তারপর পুষ্যভূতি বংশ, প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন, শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন, শেষ রাজা হর্ষবর্ধন। এদিকে পাল বংশ, পাল বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে গোপাল, শ্রেষ্ঠ রাজা দেবপাল, আর শেষ রাজা রামপাল। আর সেন বংশ, প্রতিষ্ঠাতা সামন্ত সেন, প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। এই যে প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্ট রয়েছে। ঠিক আছে, যদি তোমাদের প্রশ্ন আসে যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে তোমরা সামন্ত সেন করে আসবে উত্তর। আর যদি বলে যে প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে তুমি অবশ্যই উত্তর করে আসবে বিজয় সেন। আর শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন, আর শেষ রাজা লক্ষণ সেন। ঠিক আছে, আর একটা কোশ্চেন খুব কমন, খুব প্রচলিত, যে জয়দেব কার রাজসভায় ছিলেন, সেটা হয়ে যাবে লক্ষণ সেন। আর লক্ষণ সেনই হয়ে যাবে সেন বংশের শেষ রাজা। ওকে, তো এটুকু একটু মনে রাখো, তাহলে তোমাদের উপকার হবে। চলো নেক্সট কোশ্চেনে। কোন রাজাদের রাজত্বকালকে সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয়? অপশন 1 রয়েছে গুপ্ত যুগ, অপশন 2তে রয়েছে মৌর্য যুগ, অপশন 3তে রয়েছে কুষাণ যুগ, অপশন 4-এ রয়েছে সাতবাহন যুগ। তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগ। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন 1। নেক্সট কোশ্চেন, কার আমলে মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল? 1-এ রয়েছে গোপাল, 2-তে রয়েছে দেবপাল, 3-তে রয়েছে ধর্মপাল, 4-এ রয়েছে কেউই নন। তো এখানে অবশ্যই তোমরা সঠিক উত্তর জেনে রাখো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3 ধর্মপাল। ধর্মপালের সময় বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, সেন যুগের একজন বিখ্যাত শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ কে ছিলেন? সেন যুগের একজন বিখ্যাত শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ কে ছিলেন? অপশন 1-এ রয়েছে শূরপাল, অপশন 2-তে রয়েছে চক্রপাণি দত্ত, অপশন 3-তে রয়েছে শূলপাণি, নাকি অপশন 4-এ রয়েছে পতঞ্জলি। তোমরা সঠিক উত্তর দেবার চেষ্টা করো। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 শূলপাণি। সেন যুগের একজন বিখ্যাত শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন শূলপাণি। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থে রাজ্য শাসন, জাতি, অর্থনীতি নিম্নলিখিত কোন গ্রন্থে রাজ্য শাসন, জাতীয় অর্থনীতি, এটি তোমাদের জাতীয় হবে। ঠিক আছে, জাতীয় হবে। জাতীয় অর্থনীতি, নিয়ন্ত্রণ ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। 1 অর্থশাস্ত্র, 2 রাজতরঙ্গিনী, 3 অথর্ববেদ, 4 মহাভারত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। আর কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। এটি তোমাদের 2016-তে এসএলএসটিতে এসেছিল। ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশনে। মনে রাখো। নেক্সট, বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন তার নাম কি ছিল? 1-এ কর, বিতে বলি, সিতে রয়েছে ভাগ, ডিতে কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বলি। নেক্সট,
কোন বৌদ্ধ সন্ন্যাসী, সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা রাজা অশোক সর্বাধিক প্রভাবিত হয়েছিলেন? ওয়ানে রয়েছে বসুবন্ধু, টুতে রয়েছে উপগুপ্ত, থ্রিতে রয়েছে অশ্ব ঘোষ, আর ফোরে রয়েছে অম্ভি। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, উপগুপ্ত। ঠিক আছে, রাজা অশোক সর্বাধিক প্রভাবিত হয়েছিলেন এই বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত দ্বারা। আজকের কোশ্চেন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই তত্ত্ব কোন ভারতীয় প্রথম বলেছিলেন? আগে তো মানুষ বলতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তারপরে প্রমাণিত হলো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঠিক আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো এই তত্ত্বের প্রবক্তাকে? ওয়ানে রয়েছে ব্রহ্মগুপ্ত, টুতে রয়েছে কনাদ, থ্রিতে রয়েছে আর্যভট্ট, আর অপশন 4-এ রয়েছে গৌতম। তো তোমরা এটার সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, অবশ্যই তুমি আনসার করবে। ঠিক আছে, আর থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর যদি কোনো এই ভিডিওটি দেখার পরে তোমাদের কারো কোনো ইনফরমেশনস বা ডাউট বা কোনো কিছু থাকে, তাহলে তুমি নিচে কমেন্ট করবে, আমাকে জানাতে পারো, ফিডব্যাক দিতে পারো। ঠিক আছে, অসুবিধা হলে। আর কোশ্চেনটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।